প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিবেদিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত নিয়ে সরকার গ্রাহকের আস্থা ফেরানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। ইভেন গ্রাহকদের টাকা ফেরতের জন্য কোম্পানিগুলোকে মার্জ করে রেজুলেশন অধ্যাদেশ নিয়েও কাজ করে যাচ্ছে। অন্যদিকে দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা দেখা যায়, যেই প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের জন্য সরকারের উদাসীনতা পরিলক্ষিত হয়। এ বিষয়ে আলোচনার জন্য জিটিভির বিজনেস এ টু জেড প্রোগ্রামে উপস্থিত রয়েছেন যমুনা গ্রুপের ডিরেক্টর কমার্শিয়াল জনাব এবিএম শামসুল হাসান এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মনিরুল আলম। জনাব এবিএম শামসুল হাসান এবং জনাব মনিরুল আলম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস শোতে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ এবং এই জিটিভিকে ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথমে জনাব শামসুল হাসানের কাছে যেতে চাই। যে কথাটি বলছিলাম, দেশীয় শিল্প বিকাশের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই এবং একই ক্ষেত্রে গভর্নমেন্টের আপনার উদাসীনতাও পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি কি? একই সাথে আপনার কাস্টম বন্ডের কোনো ভূমিকা রয়েছে কিনা এই ক্ষেত্রে? অতি চমৎকার একটি প্রশ্ন। শিল্প বিকাশের ক্ষেত্রে কাস্টমস বন্ড এদের যেই ভূমিকা বা এদের এই পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা, আসলে একটা বিষয়, এটা আপনারা যারা ইন্স্যুরেন্সের সাথে সম্পৃক্ত বা ব্যবসা বাণিজ্যের সাথে শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন শিল্পক্ষেত্রে, তারা জানেন যে আসলে কাস্টমস ভ্যাট বা কাস্টমস বন্ড কর্তৃপক্ষ ওনারা ভাবেন যে শিল্পোদ্যোক্তারা বোধহয় তাদের শত্রু। আসলে এই ধরনের ভাবনাটা যে কেন তাদের মধ্যে উদয় হয়েছে, এটা আসলে একটু বিশ্লেষণ করা দরকার। কারণ কাস্টমস এবং বন্ড এই সুবিধাটা যদি না থাকে, তাহলে কিন্তু শিল্প বিকাশের ক্ষেত্রে বা শিল্প উদ্যোক্তারা যারা রয়েছেন তারা কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে বা অন্যান্য দেশীয় পণ্য যেগুলো উৎপন্ন হয় দেশের চাহিদা মেটানোর জন্য, এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তারা পারে না। কারণ আমি সামান্য একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা বাংলাদেশের যে তৈরি পোশাক খাত আছে, এটা কিন্তু আমরা সারা বিশ্বের যেই এক্সপোর্ট হয় তার মধ্যে আমরা বৈদেশিক যেই মুদ্রা আমরা অর্জন করে থাকি, এটা সারা বিশ্বের মধ্যে আমাদের কিন্তু শুধু বাংলাদেশের অর্থনীতিতে এর ভূমিকা কিন্তু দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে আমরা বৈদেশিক যে এক্সপোর্ট করে থাকি, যে রিটার্নটা আমাদের আসে, যে ফরেন রেমিটেন্স আসে, সেটা আমরা সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে আমাদের স্থান দ্বিতীয় এবং চায়না হচ্ছে 1 নম্বর। আজকে যেহেতু আপনি স্পেশালি কাস্টমস বন্ড নিয়ে কথা বলতে সেখানে প্রশ্ন করলেন, আমি বলি যে আমাদের একটা বন্ড লাইসেন্স করতে হয় আমরা যারা এক্সপোর্ট করে থাকি। এই বন্ডের আওতায় আমরা কি করি, যে সমস্ত র মেটেরিয়ালসগুলো আমরা আমদানি করে থাকি, ইম্পোর্ট করে থাকি, এটার ডিউটিগুলো আমরা রিয়াত পাই, আমরা ডিউটি দিতে হয় না। আমাদের এই ক্ষেত্রে ডিউটি ভ্যাট এগুলো আমাদের মৌকুব রয়েছে, কারণ আমরা ফরেন রেমিটেন্স আর্ন করব সেই ক্ষেত্রে। এখন বন্ড লাইসেন্সের একটা বিষয় হচ্ছে যে আপনাকে কাস্টমস বন্ড থেকে প্রাপ্যতা নিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বন্ড অফিস থেকে কাস্টমস বন্ড থেকে আপনাকে প্রাপ্যতা নিতে হবে। আপনি কতগুলো মেশিন আপনার আছে, আপনার ফ্যাক্টরি ক্যাপাসিটি কি, আপনার ওয়্যার হাউস ক্যাপাসিটি কি, এর উপর ভিত্তি করে আপনাকে তারা একটা প্রাপ্যতা দিবে। তো এই যে প্রাপ্যতাটা তারা দিবে, তো এই আপনি যেটা ইম্পোর্ট করে আনলেন, এটা কিন্তু সেখানে রেজিস্ট্রি হয়ে গেল, সেখানে তারা রেজিস্টার এন্ট্রি করা হলো, বিল অফ এন্ট্রি চলে আসলো, একদম বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ড পর্যন্ত এটা কিন্তু সব জায়গায় হয়ে গেল। ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে কিন্তু ইন্স্যুরেন্সের ইনভলভমেন্ট আছে। আমি যত আমদানি করব, ইন্স্যুরেন্স থেকে কিন্তু আমাকে মেরিন পলিসি নিতে হবে, কভার নোট লাগবে, সব ক্ষেত্রেই কিন্তু এখন অনলাইন সিস্টেম। এখন এক্সপোর্ট যখন আপনি করবেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি গার্মেন্টস করে থাকেন, সেখানে বিজিএমই থেকে একটা ইউডি নিতে হবে, দ্যাট ইজ ইউটিলাইজেশন ডিক্লারেশন। আপনি যদি টেক্সটাইল করে থাকেন, সেই ক্ষেত্রে একটা ইউপি নিতে হবে, ইউটিলাইজেশন পারমিশন, ওটা দিবে কাস্টমস বন্ড। এবং প্রতি বছর আপনাকে একটা অডিট করতে হবে, একটা জেনারেল বন্ডের অডিট হবে, আরেকটা হবে আপনার প্রাপ্যতার জন্য। তো অডিট সম্পন্ন করার পরে আপনি আগের বছর কত কাঁচা মাল আপনি আমদানি করেছেন এবং তার এগেনস্টে কত ফিনিশ গুডস আপনি রপ্তানি করেছেন, এটার একটা হিসাব সেখানে থাকবে। তো
তো এই যে আমদানি এবং রপ্তানির যে হিসাবটা, এটা যদি মিলে যায় তাহলে তার কোনো সমস্যা নাই। কিন্তু কাস্টমসের বিষয় হলো কি, যে এই আমদানি রপ্তানির ক্ষেত্রে যেমন নির্দিষ্ট কতগুলো এসএস কোড আছে যে আমি এই 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 জিনিস আমি আমদানি করব, এই কাঁচামাল আমি আমদানি করব। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে দুই একটা প্রোডাক্ট যদি চলে আসে, দুই একটা র মেটেরিয়াল যদি চলে আসে, একদম নিচের লেভেলে যে অফিসার এন্ট্রি করে সেখান থেকে শুরু করলো যে এটা কি আসলো রে ভাই, এটা তো এইচএস কোডের সাথে তো এটা হচ্ছে না, এই আপনার এটা মহা কেলেঙ্কারি হয়ে গেছে, আপনার এটা রিপোর্ট হবে, এই হবে সেই হবে। এখন এটা করে একদিন শেষ। তো এই সিএনএফ এজেন্ট সে তো অফিসে কিছু বলে না, সে চেষ্টা করে, বলে যে ভাই এটা নাও, কিছু নাও, এটা করে দাও। তো দেখা যাচ্ছে যে ওই অফিসার বলে না 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 এটা হবে না, সে বুঝে যে এর গুরুত্ব কত। এদিকে একটা মানে প্রোডাক্ট আমার যখন একটা রেডি করে বাইরে এক্সপোর্ট করতে হবে একটা গার্মেন্টস, এটার যে কত গুরুত্ব আপনার প্রতিটা মুহূর্তের, প্রতিটা আপনার ঘন্টার, প্রতিটা দিনের, প্রতিটা সপ্তাহের, এই বিষয়টা কিন্তু কাস্টমসের নিচের লেভেলের অফিসাররা বুঝতে চায় না। আমার তৈরি পোশাক ক্ষেত্রে এই বিষয়গুলো যদি কাস্টমস কর্মকর্তারা এই বিষয়টার প্রতি যদি গুরুত্ব না দেয়, তাইলে আসলে এটা সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আমরা কিন্তু যথাসময়ে শিপমেন্টটা করতে পারি না। কাস্টমস কর্মকর্তাদের লাল ফিতের দৌরাত্ম্য অবশ্যই বন্ধ করতে হবে, এটা আমরা মনে করি। আমরা একটু জনাব মনিরুল আলমের কাছে শুনতে চাই আপনার ইন্স্যুরেন্স নিয়ে। বাংলাদেশের আপামর জনসাধারণকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে হলে অবশ্যই পেনিট্রেশন বৃদ্ধি হওয়া উচিত। কিন্তু আমরা যদি বাংলাদেশের পেনিট্রেশন রেট এখন দেখি, লাস্ট 3 ইয়ার্স দেখি এখন সর্বনিম্ন পর্যায়ে আছে। এইভাবে যদি দিন দিন যদি এটা ডিক্রিজ হয়, তাহলে একসময় দেখা যাবে যে আপনার জিডিপিতে কন্ট্রিবিউশন কমে যাবে, ইকোনমিতে ইন্স্যুরেন্সের যে কন্ট্রিবিউশন সেটা কমে যাবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে। পেনিট্রেশন বাড়ার জন্য এবং বাংলাদেশের লোককে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য, ম্যাক্সিমাম লোককে ইন্স্যুরেন্সের আওতায় আনার জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আপনার এক্সপার্ট ওপিনিয়ন আমরা জাতির কাছে শোনাতে চাই। ধন্যবাদ গ্যাস ভাই, এবং আমাকে জিটিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ইন্স্যুরেন্সটা আমরা আসলে যেটা হয় যে আমরা বেসিক ফ্যাক্ট যদি বলি, তো ট্রাস্ট ইস্যু তো আছেই, যে আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি করা, আস্থার জায়গা তৈরি করা, সেটা নিয়ে প্রতিনিয়তই কাজ চলে। সারা ওয়ার্ল্ডে এই একটা ফোকাস থাকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি গত পরশু দেখছিলাম যে মানে আমাকে একটা অনুষ্ঠান যখন জীবন বীমা কর্পোরেশন বলছিল, তারা গত বছর 57 লক্ষ বিদেশগামী কর্মীকে বিমার আওতায় এনেছেন এবং প্রত্যেকেই 5 বছর করে কাভারেজ পাবে। তাহলে পরে সেটা ধরলে পারে, কিন্তু আমরা যখন বলি যে আইডিয়ার রিপোর্ট যখন হয়, দেখা যায় যে হয়তো রাফলি 1 crore পিপল, কর্পোরেট হয়তো আরও 1 কোটি আছে। আবার যদি এই যে গতকাল জিবিসি বলছিলাম যে যদি এই 57 ঢোকে এবং অন্যান্য বিষয় যেগুলো আছে যদি ধরলে প্রায় দেখা যায় প্রায় 3 কোটি লোকের কিন্তু ইন্স্যুরেন্স কাভারেজ আমাদের আছে। সো ওইভাবে ধরলে পরে আসলে পেনিট্রেশন রেট বেড়ে যাওয়ার কথা। আমাদের স্ট্যাটিস্টিক্যাল এবং নানান কারণে আমরা হয়তো এই রিফর্মগুলো হচ্ছে না, বাট অথবা ইন্টিগ্রেশন নাই, মানে রিপোর্টগুলোর এমআইএসটা ওইভাবে তৈরি হচ্ছে না। বাট ইন্স্যুরেন্সের প্রতিবন্ধকতা আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে যে মানুষের কাছে যে আস্থার জায়গা তৈরি করা, এখনও কিন্তু আমরা কিন্তু সেই যে আমরা যখন কাজ শুরু করেছিলাম, আজ থেকে ধরেন 30-35 বছর আগে যখন কাজ শুরু করেছিলাম, যে ধরনের প্রোডাক্ট আমরা এন্ডোমেন্ট প্ল্যান, পৃথিবীতে এন্ডোমেন্ট প্ল্যান সবচেয়ে এক্সপেন্সিভ প্ল্যান, সঞ্চয় সমৃদ্ধি এবং রিস্ক প্রোটেকশন, এই তিনটা নিয়ে আমরা কাজ করি। বিশ্বে, বিশেষ করে আমাদের পাশাপাশি দেশেও কিন্তু এই ধরনের এন্ডোমেন্ট প্ল্যান গ্র্যাজুয়ালি শ্রিঙ্ক করছে। কিন্তু আমাদের দেশের মার্কেটের আমরা সবসময় বলে থাকি সঞ্চয়মুখী করার জন্যে, এবং সঞ্চয়মুখী করার কারণে প্রিমিয়াম রেটটা অনেক হাই হয়। কেউ 1 লক্ষ টাকার কাভারেজ নিতে গেলেও তাকে বছরে প্রায় 6 থেকে 7 হাজার টাকা কন্ট্রিবিউট করতে লাগে বছরে। কিন্তু ইন্স্যুরেন্সটা আসলে প্রয়োজন যাদের স্বল্প ইনকাম, তাদের জন্যই প্রয়োজন, বেশি প্রয়োজন। কারণ যাদের অ্যাসেট আছে তারা হয়তো সাস্টেন করতে পারে, তার ফ্যামিলি সাস্টেন করতে পারে। কিন্তু আমরা যারা কর্মজীবী আছি, আমার ইনকামের উপর আমার ফ্যামিলি চলে, আমি মাসে 20,000, 30,000, 50,000 টাকা ইনকাম করি, আই এম রানিং মাই ফ্যামিলি। যদি কিছু একটা হয়ে যায় তখন কিন্তু আমার ফ্যামিলি ওই লাইফস্টাইলটা মেনটেন করতে পারে না। তো আমরা যেরকম বলি যে যার যেরকম ইনকাম আছে মাসে 2 বছরে যদি ইনকামের মতো যদি তার কাভারেজটা থাকে, তাহলে হয় কি, কেউ যদি কোনো কারণে যদি মানে ওই অ্যাডভার্স সিচুয়েশন চলে মারাও যায়, অ্যাটলিস্ট ওই ফ্যামিলি ওই 2 বছরের মধ্যে তার ওই যে ফাইন্যান্সিয়াল যে ঝুঁকিটা থাকে সেটা ওভারকাম করে একটা নর্মাল লাইফে চলে আসতে পারে। তো এখন যেটা হচ্ছে, এই এন্ডোমেন্ট প্ল্যান করার কারণে ধরেন কারো হয়তো 10 লাখ 20 লাখ টাকা তার কাভারেজ দরকার। এখন এই 10 লক্ষ টাকা কাভারেজ করতে গেলে দেখা যাচ্ছে তার বছরে 70,000 টাকা প্রিমিয়াম দিতে হবে। সে হয়তো মাসে প্রায় 5 থেকে 7 হাজার টাকার তার কন্ট্রিবিউট করতে লাগে, যেটা অ্যাফোর্ড করতে পারে না। এই ব্যক্তিদেরকে যদি আমরা বাংলাদেশে টার্ম ইন্স্যুরেন্স নিয়ে আসি,
যেমন 10 লক্ষ টাকার জন্য হয়তো বছরে প্রিমিয়াম আসবে আপনার 3.5 থেকে 4,000 টাকা। 4,000 টাকা এক্স্যাক্টলি। তো 4,000 টাকা অনেকে অ্যাফোর্ড করতে পারে, কারণ মাসে আমার 3,500 টাকা দিলে আমি 10 লক্ষ টাকার কাভারেজ পাচ্ছি। অ্যান্ড দেন এই প্রোডাক্টটা যদি আমি কারোর কাছে বুঝিয়ে নিতে পারি, তাহলে যে আস্থার জায়গায় নিয়ে আসে, না এই ইন্স্যুরেন্স কোম্পানি তার কথা ঠিক রাখবে। তো কিছু কোম্পানি তো, হ্যাঁ, আমাদের 36টার মধ্যে কিছু কোম্পানি হয়তো তার কমিটমেন্টে কিছু প্রবলেম আছে, বাট দেয়ার আর সাম গুড কোম্পানি যেখানে তারা কমিটমেন্ট রাখছে, প্রতিনিয়ত ক্লেম দিচ্ছে এবং কোনো মাঠে কোনো বদনাম নাই। সো এই টার্ম ইন্স্যুরেন্সটাকে যদি আমরা খুব বেশি প্রমোট করতে পারি, তাহলে হবে কি যে যেরকম বলে যে ইন্স্যুরেন্স ফর অল আর কি, আসলে ইন্স্যুরেন্সটা সবার জন্যই দরকার। যেরকম অন্য বস্তু, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বেসিক নিডটাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি। IBM শামসুল হাসান সাহেবের কাছে যেতে চাই। শিল্প ক্ষেত্রে আপনার জ্বালানি গ্যাসের সমস্যা সম্পর্কে আমরা অনেক কিছু শুনে থাকি। তো এই জ্বালানি গ্যাসের যে সমস্যা, সেটা সমাধানের উপায় কি? এই ক্ষেত্রে গভর্নমেন্টের কি ভূমিকা নিয়ে আছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। কারণ যে মুহূর্তে আপনি হয়তো জেনে থাকবেন, গ্যাস কোম্পানি থেকে অলরেডি গ্রাহকদেরকে, শিল্প গ্রাহকদেরকে চিঠি দেওয়া হয়েছে গতকালকে ডেটে, এবং আমি দেখলাম যে আপনারা মানে শিল্প প্রতিষ্ঠানসমূহ আপনারা গ্যাস ব্যবহার কমিয়ে দেন। মানে আপনারা গ্যাস যতটুকু ব্যবহার করেন আপনারা তার চেয়ে আরও কম ব্যবহার করবেন। এই যে একটা বিষয়, আমার প্রতিষ্ঠানের ক্যাপাসিটি হচ্ছে পার ডে আমি একটা ডাইং করব ধরেন 50 টন, অথবা সর্বনিম্ন আমি ধরি 5 টন। এখন আমার সেইভাবে কিন্তু টোটাল সেট আপটা রেডি করা। তা আমি যদি 50% গ্যাস ব্যবহার করি, জ্বালানি ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে কি হবে, আমার প্রোডাক্টিভিটি অর্ধেকে নেমে আসবে। তো অর্ধেকে যখন নেমে আসবে তখন কি হবে, আমি তো কোনোভাবেই আমার প্রতিষ্ঠানকে আমি বাঁচাতে পারবো না। এই যে একটা বিষয়টা কেন হচ্ছে, তা আমাকে আজকে অনেকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা কি এরকম কোনো চিঠি পেয়েছেন? আমি বললাম যে হ্যাঁ, আমরা তো চিঠি পেয়েছি। বলে এটা কী? আমি যে আসলে ওনারা কেন এটা করলো আমি জানি। বলে যে আমি তখন বললাম কিছুদিন আগে তিতাস গ্যাস থেকে বলা হয়েছিল যে ডিসেম্বর, জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে আপনাদেরকে গ্যাসের একটু ক্রাইসিস হতে পারে, সেই সময় আমরা লাইন দিয়ে আপনাদেরকে গ্যাস দিতে পারবো না। মানে আমাদের বাংলাদেশের যেই গ্যাসগুলো আমরা বাখরাবাদ অথবা আমাদের এই সিলেট গ্যাস, সিলেট থেকে বা তিতাস গ্যাস ক্ষেত্র থেকে, হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে, গ্যাস ফিল্ড থেকে যে সমস্ত গ্যাসগুলো আসে, এই গ্যাসগুলো পর্যাপ্ত পরিমাণে হয়তো তখন তারা দিতে পারবে না। ঠিক তখন তাদের আমদানির ক্ষেত্রে এখানে আবার কিছু ফান্ড শর্টেজ আছে, তাদের 3 জাহাজ আবার বেশি আমদানি করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তখন বললো যে ভোলা গ্যাস ক্ষেত্র থেকে আপনাদেরকে আমরা গ্যাস দিব, ইয়েতে করে এনে বড় বড় স্টিলনেস কন্টেইনারে করে আমরা গ্যাস নিয়ে আসবো, আপনাদের কার কত গ্যাস লাগবে। তখন আমরা কিন্তু আর 2 মাস আগে ওনাদেরকে একটা স্টেটমেন্ট যেটা চেয়েছে যে আপনার কত লাগবে এবং কী দামে আপনি নিতে চান। তখন আমি লিখছি যে আমার যতটুকু আমার ব্যবহার আমি করি, লাইন থেকে যতটুকু পাই তার চেয়ে, তারা বলছে যে এত % দিতে পারবে, এর চেয়ে বেশি দিতে পারবে না। আমি বলছি ঠিক আছে, আমি ওইটুকু নিতে চাই, বাট রেট আমি এখানে আমি ইউজ করছি এখন 31 টাকা 50 পয়সা করে, অথবা এক্সপোর্ট ওরিয়েন্টেড হলে আমি 26 টাকা করে আমি ইউজ করছি, এটার সাথে আমি আরও 50 পয়সা যোগ করে দেব। এটা আমি তাদেরকে বললাম এবং আমি প্রস্তাবনাও সেভাবে দিলাম। আবার তাদেরকে বললাম যে ঠিক আছে, আমাকে যেহেতু ভোলা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস এনে দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন পাইপলাইনের মাধ্যমে আনি না? তখন বললো যে 198 কিলোমিটার পাইপলাইন বসিয়ে এইভাবে তো আমাদের এটা খুব একটা লাভবান হবে না, এটা তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আপনি এর আগে ইন্ট্রাকো নামে একটা প্রতিষ্ঠানকে আপনি এর আগে দিলেন যে তারা এত টাকা করে গ্যাস দিবে, এনে কি করলো, যেই রেটে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করলেন তিতাস গ্যাস তার চেয়ে বা পেট্রোবাংলা তার চেয়ে বেশি রেটে কিন্তু ওরা আমাদেরকে চার্জ করা শুরু করলো, মানে আমাকে না, যারা তার কাছ থেকে গ্যাস পারচেজ করলো। তো এখন কথা হলো যে বাংলাদেশে যেই পরিমাণ গ্যাস আছে, যদি তার সাথে যদি আমদানি করে গ্যাস যদি দেয়া যায় পাইপলাইনে, তাহলে কিন্তু সমস্যা থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো গ্রাহকের গ্যাস বিল বাকি নাই। তাহলে গ্রাহকের যদি গ্যাস বিল বাকি না থাকে, তাহলে আপনি যে বাইরে থেকে কিনে আনছেন, আপনি তো ভর্তুকি এখন আর দিচ্ছেন না। কারণ কোথায় আপনি বাড়াতে এখন গ্যাস নিয়ে গেছেন আপনি 42 টাকায়। হ্যাঁ, আপনি গ্যাসের এই যে ইউনিট আপনি চার্জ করতেছেন এখন 42 টাকা প্রতি ঘনফুট। তাহলে আপনি কিভাবে বাইরের টাকা আপনি কেন বাকি থাকে, আপনি কেন আমদানি করতে পারছেন না? এখন এই কথা বলার পরে বলতেছে আমরা যেখানে যে এই টার্মিনালে আমাদের গ্যাসটা আনলোড হয়, সেটাতে আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা নাই।
এখন আপনি বলেন, তাহলে যদি এই সুবিধাটাই না থাকে পর্যাপ্ত পরিমাণে, তাহলে আমাকে সেটা কেন করতে দিন হবে। দিন নতুন নতুন আপনি শিল্পকার, আমি চাচ্ছি, আপনিও দিচ্ছেন, আমার দরকারে আমি চাচ্ছি, আপনি দেশের উন্নয়ন চাচ্ছেন, আপনি দেশের উন্নয়নের মূল যেটা বিষয় উপাদানের মধ্যে কিন্তু শিল্পোন্নয়ন এটা একটা অন্যরকম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানে উপকরণ। তাহলে আপনি যদি শিল্পের উন্নয়নই না হয়, আপনি কি করছেন? আমরা নাহলে বুঝছিলাম যে আগের মানে যেটা আমরা বুঝতে পেরেছিলাম আগের সরকারের আমলে, বলছে যে না বাংলাদেশকে নিরুৎসাহিত করা হচ্ছে, শিল্প কারখানা টেক্সটাইলগুলো ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসবে। এখনও দেখছি যে আসলে সেটাই হচ্ছে। আপনি আমাকে গ্যাস দিচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে, সেই ক্ষেত্রে আমি আমার স্পিনিং মিলে আমি সুতা উৎপাদন করতে পারছি না। আবার প্রণোদনা আগে ছিল ধরেন 4%, এটাকে কমিয়ে করলেন আপনি 1.5%। আর ভারত থেকে যদি যেই সুতাগুলো, তারা কি করছে, তাদের যেই মানে একদম পচা বাজে সুতাগুলো পর্যন্ত সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের প্রণোদনায় তারা উৎপাদন করার পরেও তারা কিন্তু উৎপাদন মূল্যের চেয়ে কম দামে বাংলাদেশে ডাম্পিং করছে, যেটাকে বলে ডাম্পিং প্রাইস। ডাম্পিং প্রাইস মানে উৎপাদন মূল্যের চেয়ে কম দামে তারা সেটা আমাদেরকে দিচ্ছে। আমরা এখন আমাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে, আমি আজকে দেখলাম যে 40টা স্পিনিং মিল বন্ধ। কেন বন্ধ? এই বিভিন্ন কারণে। গ্যাস তো একটা প্রধান এবং অন্যতম কারণ। কারণ আপনার যদি ক্যাপটিভ শ্রেণীতে যদি আপনি পাওয়ার উৎপাদন করতে না পারেন, তাহলে তো আপনি লাভবান হতে পারবেন না। যেহেতু আপনার প্রতিপক্ষ এবং প্রতিবেশী রাষ্ট্র এই বিষয়ে তারা খুবই অনেক সুযোগ সুবিধা তারা সরকারের কাছ থেকে পায়। আমরা যেটা কিন্তু আমরা আমরা চাই পাই না। জনাব শামসুল হাসান, আমরা চাই সরকার এই বিষয়ে স্টেপ নেয়। কারণ হচ্ছে সাবসিডি যদি দিতে না হয় তাহলে কেন পর্যাপ্ত গ্যাস থাকবে না, এটা আমাদের প্রশ্ন। একই সাথে শিল্প কলকারখানা যদি সচল রাখতে না পারে তাহলে বাংলাদেশের ইকোনমিতে এটা বড় একটা ইম্প্যাক্ট পড়বে। এটা অবশ্যই আমরা জনাব মনিরুল আলমের কাছে আরেকটু শুনতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখি যে ইন্স্যুরেন্সে ক্লেম সেটেলমেন্টের যে স্ট্যাটিস্টিক্সটা আমরা এখন দেখছি, অ্যাভারেজে 66%। আমরা যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডের দিকে তাকাই 97 to 98% ক্লেম সেটেলমেন্ট হয়। আবার বাংলাদেশের ইন্ডিভিজুয়াল কিছু কোম্পানির দিকে তাকালে দেখা যায় যে 90%-এর উপরে অনেকগুলো কোম্পানি আছে। একই সাথে আবার 20%-এর নিচে কোম্পানিগুলো আছে। এখন এখান থেকে যদি পরিত্রাণ না পাই, আমরা এখান থেকে যদি বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে আমরা সুফল বাংলাদেশের মানুষকে দিব, বাংলাদেশের মানুষ যে সুফল ভোগ করবে, সেটা কতটুকু পারবে? এই বিষয়ে আপনার পরামর্শ এবং করণীয় কি বলে মনে করেন আপনি? গত 3-4 বছর ধরে আসলে আমরা ফেস করছি যে কিছু কোম্পানি আমাদের তারা দাবি নিষ্পত্তিতে অক্ষমতা প্রকাশ করেছে, এবং যার কারণে যখন রিয়াল যদি বলি আমাদের এক্সপিরিয়েন্স মার্কেটে অনেক জায়গাতেই আছে, আসলে এটা নতুন করে পলিসি বিক্রি করা, তাদেরকে প্রস্তাব দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। তো সরকার এই বিষয়ে অ্যাওয়্যার। আপনারা জানেন যে আপনি যেটা শুরুতে বলেছিলেন মার্জার ইকুইজিশনের কথা বলেছিলেন, কিছু ব্যাংক যারা আর্থিকভাবে একটু প্রবলেম পড়েছিল, প্রবলেমেটিক ব্যাংক যেটা ছিল, সেরকম 5টা ব্যাংক নিয়ে রিসেন্টলি সম্মিলিত ব্যাংক হয়েছে। তো এটা নিয়ে আমরাও শুনেছিলাম যে কিছু যে ধরো ইন্স্যুরেন্স কোম্পানিগুলা যারা প্রবলেম আছে সেখানেও সরকার এই ধরনের কিছু উদ্যোগ নিতে চায়। তো সর্বশেষ যতটুকু জানি যে এটা আইনের কিছু কারেকশন দরকার আছে, সেটা নিয়েও সরকার কাজ করছে। সো এটা একটা খুব শর্ট টার্ম না, কারণ ইন্স্যুরেন্স জানেন খুব লং টার্ম ইস্যু, বাট এটাকে মাথায় রেখে আসলে আমাদের কাজ করতে হয়, কারণ আমাদেরকে স্ট্র্যাটেজিক ডিসিশন নিতে হয়। কিছু আমাদের কোম্পানি ফেল করেছে তার মানে এনে যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো। সো আমাদেরকে যখন প্রমাণ করতে হয় সব ব্যবসাতেই ভালো মন্দ আছে, খারাপ কোম্পানি যেরকম আছে আর কিছু ভালো কোম্পানিও আছে। সো সেই বিষয়কে ফোকাস করেই আসলে এখন আমাদের যারা আমরা কাজ করছি, আমাদেরকে আসলে আমাদের তো ফেল বলে কোনো কথা নেই, আমাদের প্রতিনিয়তই সেলসে যেতে হয়, সেলস ছাড়া তো কোনো কোম্পানি টিকবেই না। সো আমাদেরকে ওইভাবে গ্রাহকের কাছে উপস্থাপন করতে হচ্ছে, এবং সেখানে আমাদের কমিটমেন্টের জায়গা, এখন যেটা বলি যে যারা এখন এগিয়ে যেতে চায় তাদেরকে আসলে একার কমিটমেন্টের জায়গায় খুব সিরিয়াসলি কাজ করতে হবে। যে আমাদের দৈনন্দিন যেটা বলছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স বলেন, ডিসেবিলিটি বলেন, এসবি, ম্যাচুরিটি যেগুলো আসছে, সেখানে এখন আমাদের অনেক যে বিআইতেও কিছু মিটিং দেখছেন যে এখন বোর্ড অফ ডিরেক্টরস বুঝতে পেরেছে যে শুধুমাত্র আসলে মুখের কথায় না, কাজে প্রমাণ করতে হবে। যদি লং টার্মে যদি গ্রোথ পেতে হয় তাহলে কোম্পানির ওভারঅল এই কমিটমেন্টের জায়গায় কাজ করতে হবে। তো সেটা নিয়ে আমি মনে করি যে হ্যাঁ, এত ইসের মধ্যেও আমাদের কিন্তু ন্যাশনাল লেভেলে কিন্তু প্রায় 10 to 15% গ্রোথ প্রতি বছর আছে। দ্যাট মিনস কি
আমাদের মানুষের এর নিডটা আছে। তো হচ্ছে কি আমরা হয়তো একটা জায়গা থেকে খারাপ জিনিস এক্সপিরিয়েন্স করার পরেও যেহেতু আমার নিড আছে, আমি কিন্তু আরেক জায়গা থেকে নিচ্ছি সার্ভিসটা অন দ্য হোপ যে ওরা আমাকে কথা রাখে নাই, কিন্তু হয়তো আরেকজন কথা রাখবে। আমাদের বাংলাদেশের আমরা শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রিতে না, সব ইন্ডাস্ট্রিতে আমাদের প্রবলেম আছে, বাট উই আর ওভারকামিং এই ডিজিটাল সলিউশনস। এখন যেটা বলি যে অনেক কোম্পানি কিন্তু এখন অ্যাপস, তো আপনি জানেন যে এখন অলমোস্ট আমরা প্রত্যেকেরই আছে। অ্যাপসের মাধ্যমে সে তার গ্রাহক কিন্তু এখন দেখতে পারে, সচেতনভাবে দেখতে পারে যে তার আসলে কত টাকা জমা দিয়েছে এবং কত টাকা জমা আছে। এই যে ট্রান্সপারেন্সির জায়গাটা তৈরি হয়েছে। আমি রিসেন্টলি আমি যখন গ্রামে যাই, আমার কিন্তু অনেকে বলে যে ভাই আমার এরকম পলিসি করেছিলাম, দেখুন তো ম্যাচিউর হয়ে গেছে, টাকাটা আসছে কিনা। সারপ্রাইজিংলি আমি যখন ওই কোম্পানির সিওকে যখন বলি, তারা বলে ভাই আপনি তো দিয়েছেন, ও তো বলছে ম্যাচিউর হয়েছে, ওর তো টাকা তো মাত্র 4টা কিস্তি জমা হয়েছে, বাকিতে 1 টাকা জমা হয় নাই। কি সারপ্রাইজিং যে সে আমার এজেন্ট দুষ্ট থাকে তো অনেকে, সে রেগুলার প্রিমিয়াম কালেকশন করেছে, যেহেতু ডিজিটাল কানেক্টিভিটি অ্যাপ ছিল না, সে ওই টাকাগুলো খরচ করেছে, কোম্পানিতে জমা দেয় নাই, হয়তো ডুপ্লিকেট মানি রিসিট ইস্যু করছে, বিভিন্নভাবে তাকে ছয় নাই বুঝিয়েছে গ্রামের সাধারণ মানুষকে। এখন এই ম্যাচুরিটিতে এসে না সে আছে, না কোনো কানেক্টিভিটি, তার কোনো ক্লেম প্রমাণও দিতে পারছে না। সো এই যে একটা যে ধরনের জালিয়াতি আগে হতো, সে জালিয়াতি কিন্তু অনেক কমে গেছে। আপনি নিজেও এগ্রি করবেন যে অনলাইনে টাকা জমা দিতে পারছে এবং সে দেখতে পারে যে প্রতিনিয়ত তার যে টাকা ডিপোজিট হচ্ছে এবং অনেকগুলো কোম্পানি স্টেপ নিয়েছে, তার উপর যে প্রফিটটা হয় সেটাও সে অ্যাপসের মাধ্যমে দেখতে পারছে। ইভেন আপনি যেটা বলছেন ম্যাচুরিটির কথা, ম্যাচুরিটি চাইলে সে স্যার অ্যাপসে গিয়ে কিন্তু তার পলিসি কখন ম্যাচিউর হচ্ছে সে দেখতে পারে। এখন কিন্তু আমরা বেঙ্গলে যেটা করি, প্রতিটা অ্যাপ্লিকেশন আসলে আমরা কিন্তু গ্রাহককে কল করি এবং উনি যদি স্যাটিসফাইড অ্যান্সার দেয়, এবং ওই যে কনভারসেশন যেটা হলো 1-2 মিনিটের, এটা কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওই পলিসি নাম্বার রেকর্ড করে রাখি, সো দ্যাট ফিউচারে যদি ক্লেম আসে ওই গ্রাহকের বক্তব্যটা আমি কিন্তু আমার আর্কাইভ থেকে নিয়ে আমি দেখতে পারবো। তো এই ধরনের স্বচ্ছতার দিকে আসলে সবাই আমরা যদি ফোকাস করি, প্রবলেম থাকবে। স্বচ্ছতার দিকে ফোকাস করতে হবে, পাশাপাশি ডিজিটাল সার্ভিসের দিকেও আমাদের ফোকাস করতে হবে। যদি আমরা এটা এনশিওর করতে পারি, তাহলে আমাদের পেনিট্রেশন বাড়বে, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন বাড়বে। আমরা হয়তো এক সময় সুদিন দেখবো ইন্স্যুরেন্সে। আমরা সবসময় আশাবাদী মানুষ, আমরা আশা দেখি ইনশাআল্লাহ। জনাব মনির আলম, আপনাকে ধন্যবাদ জিটিভির স্টুডিওতে সময় দেওয়ার জন্য, এবং জনাব ABM শামসুল হাসান, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ জিটিভিকে এবং জিটিভির মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে। প্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নিবেদিত, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান আজ এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথে থাকুন।